হঠাৎ একদিন আমার বড় বোন ঐশী তার ৩ মাসের বাচ্চাকে রেখে নিখোঁজ হয়ে যায়। আপনারা ভাবছেন এই কথাটা আমি কত সহজভাবে বলছি। আজকের আমার কিছু কথা আপনারা মন দিয়ে শুনুন। আমার বড় বোন ঐশী কবির নামের একটা ছেলেকে খুব ভালোবাসত। আমাদের বাবা কোনোভাবেই এই প্রেম করা একদম পছন্দ করতেন না, আর প্রেম করে বিয়ে করা তো আরও পছন্দ করতেন না। যদিও কবির ভাই প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু আমার বড় বোন ঐশী যখন বাবার কানে দিল, এমনকি আমার বাবার পা ধরে বলেছিল, বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিও না, আমি বিয়ে করলে কবিরকেই করব। কিন্তু আমার বাবা প্রচণ্ড রেগে গেলেন, প্রচণ্ড মারধর করলেন। তারপর একদিনের ডিসিশনে ইব্রাহিম নামে আমাদেরই এক নিকট আত্মীয়র সাথে আমার বড় বোনের বিয়ে দিয়ে দেন। বিয়ের পর চলছিল আমার বোনের সংসার ভালোই। আমি বেশ কয়েকবার আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর তাদের সাজানো গোছানো সংসার দেখে ভেবেছিলাম আমার বোনটা বোধহয় ভুলেই গেছে তার প্রেমিক কবিরকে। তারপর আমার বোন গর্ভবতী হলো। পুরো সময়টা আমি আমার বোনের কাছেই ছিলাম। তারপর আমাদের পরিবারে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিল আমার বোন। আমার দুলাভাই ইব্রাহিম তো খুব খুশি, উনি পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করলেন। এভাবেই চলছিল। আমি কিছুদিন থেকে তারপর বাবার বাড়ি ফিরে আসি। আমারও একজনের সাথে সম্পর্ক, কিন্তু যেহেতু আমার বাবা প্রেমের বিয়ে পছন্দ করেন না, তাই আমি আমার বাবাকে আমার প্রেমিকের কথা বলার সাহসই পাইনি। যাই হোক, একদিন হঠাৎ খবর এলো আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বোনের বাচ্চার বয়স তখন ৩ মাস। তারপর আমরা পরিবারের সবাই মিলে গেলাম বোনের বাড়িতে। সব জায়গায় খোঁজা হলো। বোনদের বাড়ির পাশেই ছোট্ট একটা পুকুর ছিল। সেই পুকুরে আমার বোনের পরনের নীল শাড়িটা ভেসেছিল, মানে ভাসমান অবস্থায় ওই শাড়িটা তুলে নিয়ে আসা হয়, কিন্তু আমার বোনের দেহ কিন্তু পাওয়া যায় না। আমার বোন যখন নিখোঁজ হয় তারও ৩ মাস পর হঠাৎ আমার দুলাভাই ইব্রাহিমের বরাবর একটা ডিভোর্স লেটার আসে। তখন আমরা সবাই বুঝে যাই, এবং আমার বাবা প্রচণ্ড রেগে যায়। আমার বোন কি করেছে জানেন? আমার বোন এতদিন পুরো ঘটনা একটা সাজানো ঘটনা ছিল। তার পরনের শাড়ি ছোট্ট পুকুরে ফেলে রেখে সে চলে যায়, তার ৩ মাস বয়সী সন্তানকে রেখে চলে যায় কবিরের কাছে। তারপর ওই বাচ্চাটার কি হবে? বাচ্চার বয়স তখন ৩ মাস, এবং ডিভোর্সের কাগজ যখন পাই তখন ওই বাচ্চার বয়স ৬ মাস। ৬ মাসের বাচ্চাকে দেখাশোনা কে করবে? এরপর হঠাৎ করে আমার বাবা আমার উপর চাপিয়ে দেয় যে ইব্রাহিম দুলাভাইয়ের সঙ্গে আমাকে ওই বাচ্চার দায়িত্ব নিতে হবে। শুধু দায়িত্ব না, দুলাভাইয়ের সাথে বিয়েতে রাজি হতে হবে। আমি বোনের ছেলেকে কখনোই বোনের ছেলে ভাবতাম না। নিজের সন্তানের মতো বাচ্চাকে লালন পালন করতাম। বাবার কাছে আমার প্রেমিকের কথা বলার সাহস পেলাম না। আমি রাজি হয়ে গেলাম শুধুমাত্র সন্তানের মুখের কথা চিন্তা করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে চিন্তা করব, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। যাই হোক, একদিন আমার বাবা প্রায় আশেপাশে কাউকে না জানিয়ে বিয়েতে রাজি হলেন। কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়েটা হলো। আমার দুলাভাই থেকে সে হয়ে গেল আমার স্বামী। আমি যখন আমার বোনের সংসারে সন্তান সহ যাই,
ওই সংসার তখন আমার সংসার মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল এখানে আমি বেড়াতে আসছি। কিছুতেই সংসারে মন বসাতে পারছিলাম না। আর আমার দুলাভাই তো স্বামী হয়ে গেছে, তাকে আমি নাম ধরেও ডাকতে পারছিলাম না, দুলাভাইও বলতে পারছিলাম না। আমার অনুভূতির কথা বলে প্রকাশ করার মতো না। কি কষ্ট করে 2টা বছর যে পার করেছি সে শুধু আমিই জানি। আমি তখন মানুষ ছিলাম না, রোবটের মতো। শুধুমাত্র আমার বোনের রেখে যাওয়া সন্তানটাই ছিল আমার ধ্যান জ্ঞান সব কিছু। একদিন বিকালবেলা আমি রান্না করছি, বাচ্চার জন্য নুডলস বানাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করি আমার বোন ঐশী ফিরে এসেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে কাঁদছে। আমি তাকে বলি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি আসো, এটা তো তোমারই সংসার। তারপর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার বোন যখন সন্তানকে কোলে তুলে নেয়। কেমন জানি দৃশ্যটা আমি উপভোগ করতে পারছিলাম না, আমার মনের ভিতরে খুব কষ্ট হচ্ছিল। তারপর আমার স্বামী বাসায় আসেন। আমার স্বামী বলতেও আমার কেমন জানি এখনো, এত 2 বছর হয়ে গেছে তারপরেও তাকে আমি স্বামীর মতো করে পাইনি। যাই হোক, সেও হচ্ছে বাসায় এসে প্রথমে খুব রাগারাগি করে, কিন্তু তার হাতে পায়ে ধরে আমি খুব অনুরোধ করি। সে তো আমার বাবার বাড়িতে ফিরে যেতে পারবে না, আমার বাবা তাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাহলে সে যাবে কোথায়? সে যে কবিরের কাছে গিয়েছিল, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এভাবে চলছিল কয়েকদিন। হঠাৎ একদিন রাতে আমি খেয়াল করি আমার বেডরুমের দরজাটা ভেজানো। আমি উঠে বসলাম, খেয়াল করলাম আমার পাশে সন্তানও নেই, স্বামীও নেই। তারপর বাহিরে গেলাম, দেখি বেলকুনিতে আমার বোন ঐশী আমার স্বামীর পা ধরে কান্নাকাটি করছে, বাচ্চা কোলে নিয়ে। দৃশ্যটা দেখে আমার মনে হলো এই সংসারে আর আমার থাকা উচিত না। সেই রাতে আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে ভোরের দিকে বাড়ি থেকে বেরিয়ে আসি। তার কিছুদিন পর আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিই। এখন আমার কি হবে আমি নিজেও জানি না। আমি বাবার বাড়িতেও যাইনি, আমার যাওয়ারই কোনো জায়গা নাই। এই কথাগুলো একটা গল্প থেকে নেয়া। এখন বেশিরভাগ গল্প এই টাইপেরই হয়। তো হচ্ছে গল্পটা পড়ে আমি কিছুক্ষণ, মানে এটা যদি আসলে সত্যি ঘটনা হতো আপনারা ভাববেন না। আপনারা যারা ইসরাতিফাকে চেনেন তারা তো জানেনই এটা আমি কি গল্প পড়ে শোনাচ্ছি না, গল্পটা আমি মুখস্থ করে ফেলেছি। আর গল্পটা আমি পেয়েছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে গল্পের লেখককে আমি ঠিক জানি না, কারণ কোনো নাম ছিল না, শুধু গল্পটা স্ক্রল করতে গিয়ে আমি পেয়েছিলাম। গল্পটা খুব মন দিয়ে পড়েছিলাম এবং আমি ঠিক ওই মেয়ের চরিত্রে আমি চিন্তা করছিলাম এখন ও কোথায় যাবে, কি করবে। এটা কি বাস্তবে যদি হয়, বাস্তবে আসলে মেয়েদের যাওয়ার কোনো জায়গা নেই। আফসোস। মেয়েদের উচিত কি জানেন? স্বাবলম্বী হওয়া। স্বাবলম্বী, তবে স্বাবলম্বী হয়ে নিজেকে মহা কিছু না ভাবা, চলার মতো। কেউ যাতে আপনাকে ফেলে দিতে না পারে, ঠিক এইরকম, মানে আপনি একদম পড়ে যাবেন এরকম সিচুয়েশন যাতে তৈরি না হয়। এই কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই স্বাবলম্বী হওয়া। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি জানি না আজকের গল্প, এলোমেলো গল্প আপনাদের কেমন লাগলো, কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।